নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের আসরে থাকছে আমার প্রিয় লেখক এবং সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আহ্বান। শুনতে থাকো। দেশের ঘরবাড়ি নিয়ে অনেক দিন থেকেই পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে পিঠেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা, মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ে ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। তা বাড়ি ঘর করবে না? আগে মাইনে তো খুব সামান্যই পাই। তাতে কি, গাঁয়ের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো এই গাঁয়ে। আরও অনেকে এসে ধরলে অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আম বাগানটার মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতিবেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বাজারের দিকেই চলেছে, বগলে একটা ছোট্ট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের ওপর ধরলে। বললে, কে বাবা তুমি? চেনলাম না তো। চিনবে না? বাড়ুজ্যে পাড়ায় নরেশ বাড়ুজ্যের ছেলে আমি। অনেকদিন গ্রামে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এই পাড়া ও পাড়া যাতম আসতাম না। তিনি থাকতেই অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পড়া ধান, গোয়াল পড়া গরু। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বুড়ি। আমার তো তিনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিরে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড় কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনবো, 2 কাটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি। এমন সময় কালকে সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো করাতি স্ত্রী,
অনেক দিন আগে মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছোটবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে, এ বয়সে সেটা অবশ্য তেমনই আশ্চর্য বাকি। বললাম, এই যে আমি এখানে। ও, কাল পয়সা কোটা পেয়ে ভাবলাম যাই দিনই বামুন পাড়ায় দেখি কে পয়সা দিলে, চিনতেও পারলুম না, বিকেলবেলা চোখে ঠাউর পাইনে। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল, আর যাওয়ার সময় আরো 2-1 পয়সা দিলাম তাকে। পরদিন কলকাতায় চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্য ছোট দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আমার সেই নতুন খড়ের তৈরি ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কয়েক মাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনের মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, এ আম আবার কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপালা আমার, তোমার জন্য নিয়ে এলাম গাছের আম, বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমিও সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামেও অনেকদিন থেকে আপনারজন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, থাকো কোথায় বাবা? খুড়োমশাইয়ের বাড়ি। হো, বেশ যত্ন করে ওনারা? তা করে। তা দুধ পাচ্ছ ভালো? খুঁটি গোয়ালিনী দেয়, মন্দ দেয় না। ও বাবা, আর দুধ, অধিক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, আর হাতে ওটা কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক ঘটি দুধ আনলাম তোর জন্যে। সে কি, এত দুধ পেলে কোথায় এত সকালে? আমায় মা বলি ডাকে ওই হাজরা বেটার বউ, তার কেউ নাই, মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর, ওরে কাল রাত্রিরে বলে রেখেছিলাম, বলি বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা না কি খায়, ওকে খুব ভোরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে। তাই আজ কুকুরো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা উঠো, তোমার গোপালের জন্যই দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ছি, না, এসব কিন্তু মোটেও ভালো নয়, এরকম আর কখনো এনো না। কত পয়সা দিতে হবে বলো, কতটা দুধ এটা? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল, হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয়।
কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সে তো গরিব মানুষ নাকি। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়াটা কি ঠিক হলো? বুড়ির কিরকম মন পড়ে গিয়েছে আমার ওপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলে না আদেও। পরদিন সকাল হতে না হতে সে এসে হাজির। ও গোপাল, দুটি কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও মোর সামনে। আচ্ছা বুড়ি, তোমার চলে কিসে? না জামাইয়ে দিবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলি, ওই বড্ড ভালো, লোকের ধান বানে তাই চাল পায়, আমায় দুটো না দিয়ে খায় না। তা তুমি একা থাকো? তা একদিন মোর ঘর কেনা না হয় দেখতে গেলে? ও মোর গোপাল, আমি নতুন খাজুর পাতায় চেটাই বুনে দিয়ে আলাম তোমারে বুঝতে দিবার জন্যে। বলি বাউনের ছেলে, মোদের এটো কাটা মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না, ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিক থেকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো। যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু আনবে, কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো এক কড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। 2 আনা 4 আনা প্রায় দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিচ্ছু মুখ ফুটে চায়নি। কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। গ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিলে, অমর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারতো ছাই, ভালোই বিপদ। অমর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির স্বরে উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টা করে বললাম, ও এমনি গাঁয়ের লোক। আরেকজন বললে, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ, মানে না, এই আর কি। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়ল গোপাল, ঘুমোতে পেরলি কাল? মুই চোখ বুঝতে পারিনি সারা রাত। বেশ করলে, ভালোই বিপদে ফেলেছে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে? হ্যাঁ, আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে 2টি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু খারাপ আছে।
বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার বা স্তোক বাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমন সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন তো। ফল কিন্তু সুবিধাজনক হলো না। বুড়ি এক কাল হেসে বললে, আজ কি এনেছি বল দেখি গোপাল, এই দেখ। এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছনের দিকের একটা ময়লা কাপড়ের পুঁটলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিঁড়ে কুটল। আমি বললাম, ও কি করছিস? ও বললে, কামিনী সরু চালের ধানের ভালো চিঁড়ে, তোমার গোপালের জন্য দুটি নিয়ে যাও খন। আমার মনটা বড় খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড় দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেঙে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে। একার আমি রক্ষে নেই। বুড়ির কথা শেষ হতে দেখি একটা আধ ফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক। আরও বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাইও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ গায়ে আমার হয়েছে। চিঁড়ে যে ওর আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিঁড়ে। রুক্ষস্বরেই বললাম, এখন যাও না, দেখছো তো ব্যস্ত আছি। চিঁড়ে কাটা নিবার জন্য কিছু দেও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিঁড়ে কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়া ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, যাও না, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমিরের স্ত্রী? কিছু না, ইয়ে বিক্রি করতে এসেছে। আরে যাও 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 এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, তা খুড়োমশাই, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরার কথা বলছিল, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে? পুনরায় গ্রামে এলাম প্রায় 5-6 মাস পরে। আশ্বিন মাসের শেষ। কয়েকদিন ধরে ঘরে বসে আছি। বাইরের উঠোনে দাঁড়িয়ে এক ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করলে, বাবু আছে গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ি সঙ্গে করে এনেছিল সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা তার একটু টেনে নেবার চেষ্টা করে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা পেটিয়ে দিলেন, বলে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো, তিনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ সুদ হয়ে। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, সবসময় কি আসতে পারেন? কি মায়া আপনার উপর! আর জন্মে মনে হয় পেটে ধরেছিলেন, এই জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এইবার কাউন্সিল ইলেকশনে
দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে, মোটর আসবে, কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ি অসুস্থ হয়ে আছে ওসব দেখার সময়ের বড় অভাব। স্ত্রীলোকটি বললে, ও বেলা যাবেন বাবু? আচ্ছা দেখছি, এখন ঠিক বলতে পারছি না। একবার যাবেন বাবু ও বেলা, বুড়ি হয়তো আর বাঁচবে না। বিকেলে থেকে বেড়াতে যাওয়ার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়ায় সেকেলে প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এই ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত 5 চালা ঘরই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়েছে, চাল পচেছে, দড়ি বাখারি ঝুলছে, মাটির তাওয়ায় নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেল চিটে মলিন বালিশ। বুড়ি সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, ও মা, কে এই যে দেখো। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই বললাম, আরে উঠো না উঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো আমার গোপাল? আরে আরে বসতে দে গোপালকে, বসতে দে। না না ঠিক আছে, ব্যস্ত হইও না, বসবার দরকার নেই, থাক থাক। ওখানে কেন দিচ্ছিস? আরে গোপালের ওই 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 খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আমার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যি খাজুরের চটখানা কদিন আগে বুনে রেখেছিলাম, কানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুই একদিনও এলি না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হইও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হয়েছে। আমি এসেছি দেখে কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাপু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধহয় আর বাঁচবে না। বুড়ির 2 চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বললে, গোপাল, ও গোপাল, যদি মরি আমায় কাপনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সেটা কি? জানেন না বাবু, মাটি দেওয়ার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুশি হয়েছে, কত কি বলতে লাগলো। ওর নাচ জামাই লোক কেমন খারাপ, এখন যে অসুখ, একবার চোখ দিয়ে দেখেও না। ঘর তা 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাচ জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হস্তি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বললে, তা তা থাকতে পারি বলো বাবা, কি নোকের পরিবার আমি, আজ না হয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? তুমি বলো গোপাল। সান্ত্বনার সুরে বললাম, হ্যাঁ তা তো বটে। আজও সেই চালাঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরের শোয়া আমার বুড়িকে মনে পড়ে। ছেঁচতলায় শীর্ণ লাউ গাছ, শান্ত ছায়া নেমে এসেছে সামনে সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসেছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম, পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে হয়তো উঠবে না বুড়ি।
কিন্তু আশ্চর্যভাবে বুড়ি সে যাত্রায় সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতা চলে আসবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে ধরে গেল, বসে বসে আপন মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর 2 কেটে গেল। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অদ্দূর থেকে? এই পাকা নোনাটা ভাবলাম গোপালের দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমারে দেখতে যাবি না কোনোদিন। আরে সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। তখন বুড়ি বলতো, ও গোপাল, তুই বিয়ে করলি নি কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। যদিও আমার বয়স তখন 40। ওই মুখুজ্জেদের বাড়িতে একটা মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে বলে দেখবো নাকি ওদের। আমার ঘট কালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমাকে ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নুরু আমায় ডেকে বললে, ওহে একটা কথা বলি, আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপাল কে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কি বুড়িকে কিছু বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন অসহায় বোধ করলাম। সে কি, কখনো না, তুমি বিশ্বাস করো আমায়? আরে না না, বিশ্বাস করিনি। যাই হোক, যদি কিছু করেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলতে। গ্রাম ভালো নয়, এ নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। আরে ভাই, নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গও জানি নে। বুড়ি তারপর দিন যখন সকালে এসেছে বকলুম ওকে, কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কি কেউ তাকে? গায়ে এই নিয়ে সেধে একটা কথা উঠবে, পাড়া গাঁ জায়গা খারাপ, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে ও গোপাল, মোরে বকিস নে। তা তুই ও মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়েরে বিয়ে কর। পুটি তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওসব কথা? নিতান্ত সরল সেকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটা কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চটে গিয়ে সকালবেলাটা আর ঘরেই থাকিনি, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, ও মোর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোর জন্যি। দরকার নেই বাতাবি নেবু, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় 2 কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যাইনি, এরপরে বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন 2 হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকেই প্রথমে দেখা হলো পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি,
সে বুড়ি যে কাল মারা গিয়েছে। তোমার নাম করলে বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। আগে বাবু এসেছেন, সাহায্য করুন, কাফনের কাপড় কিনতি, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই দিন, আমি মরি গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যেতে। বেলা 12টা আন্দাজ। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বন ঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন গাছের তলায় বৃদ্ধাকে কবর দেয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল শকুর মিয়া, নফর, আমার সঙ্গে পড়তো আবদেলি, তার ছেলে গনি, এরা সকলেই গাছের ছায়ায় বসে। প্রবীণ শকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো এসো, তা মুখ খাবা? তা মাটি দিবার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হবে। খাও তামুক। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। 2 জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের ওপর। শকুর মিয়া বললে, দেও বাবা ঠাকুর, তুমিও দেও, তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম 1 কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, ও মোর গোপাল। নমস্কার, শুনছিলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান। কেমন লাগলো তোমাদের গল্পটি জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, নিজের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।